তো আমরা আজকে যেটা পড়তে চলেছি সেটা গল্পের নাম হচ্ছে কি আমাদের দ্য ফ্লাই। বেশ, আচ্ছা, ফ্লাই মানে আমরা তো জানি ওড়া, কিন্তু এখানে ফ্লাই মানে মৌমাছি, বলছি সরি, শুধু মাছি। ঠিক আছে, তো গল্পটা একটা মাছির গল্প। এই গল্পটার নামটা বড় অদ্ভুত লাগবে, কারণ গোটা গল্প জুড়ে প্রাথমিকভাবে প্রথমার্ধে এই মাছির কোনো উল্লেখ নাই। খুব সামান্য একটা এপিসোড রয়েছে যেটাকে বলা হয় ফ্লাই এপিসোড, একেবারে শেষের দিকে। গল্পের একেবারে শেষ ভাগে মাছিকে নিয়ে একটা এপিসোড রয়েছে যেটাকে বলা হয় ফ্লাই এপিসোড, এবং ওই এপিসোডটার অনুসারে গল্পটার নাম দেওয়া হয়েছে দ্য ফ্লাই। অদ্ভুতভাবে আমাদের মনে হতে পারে, কারণ আমরা এর আগে জিমি ভ্যালেন্টাইন পড়েছি, হ্যাঁ, নোবেল লেকচার পড়েছি, এইগুলোতে আমরা দেখেছি যে গল্পের যেটা পুরো গল্পের প্রেক্ষাপট তার উপর ভিত্তি করে গল্পের নামটাকে দেওয়া হচ্ছে। কিন্তু আমি বললাম এই গল্পের অদ্ভুততা বা ব্যতিক্রমিতা কোথায়? সামান্য একটা লাস্ট এপিসোডকে কেন্দ্র করে পুরো গল্পের নাম দেওয়া হলো। কেন এমন কাণ্ডটা করলেন আমাদের লেখিকা? গল্পের নামটা এই সামান্য অংশের উপর ভিত্তি করে কেন দিলেন? গল্পে কিন্তু মাছিটা আদৌ কোনো মুখ্য ভূমিকা পালন করছে না। এই গোটা গল্পে দ্য ফ্লাই বা মাছি একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, ইমেজ। গল্প যত পড়বো তত আমাদের কাছে পরিষ্কার হবে। এই কারণের জন্য বলছি যে গল্পটা লেন্থে দিক থেকে ছোট মনে হলেও গল্পটার মধ্যে গভীরতা অনেক বেশি। এবার এই গল্পে পৌঁছানোর আগে গল্পের যিনি লেখিকা তার সম্বন্ধে একটু আমাদের জেনে নিতে হবে। লেখিকার নাম কি? ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন মানুষের মাঠ, না মানুষের মাঠ নয়, টাইটেল হচ্ছে কি ওনার ম্যানসফিল্ড। ওকে, এই যে লেখিকা, তার জন্ম কোথায়? জন্ম নিউজিল্যান্ড। এই প্রথমবার আমরা বোধহয় ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 11 অবধি আজ যতগুলো টেক্সট পড়ছি তার মধ্যে প্রথমবার নিউজিল্যান্ডের কোনো লেখিকা বা লেখকের গল্প আমরা পাঠ করছি, প্রথমবার। এবং এনারই আর একটা গল্প তোমাদের সিলেবাসে রয়েছে, দ্যাট ইজ দ্য গার্ডেন পার্টি। এবং এখন অল্টারনেট করে দেওয়া হয়েছে, বলা হয়েছে দ্য গার্ডেন পার্টি অথবা ফ্লাই। এই সমস্ত গল্পগুলোর মধ্যে যে কোনো 3টে বা 4টে গল্প স্কুল চুজ করতে পারে, এরা অপশন দেওয়া হয়েছে। এবার ফ্লাই যেহেতু কিছু কিছু স্কুল নিয়েছে তাই আমরা আজকে এটা পড়ছি। ক্যাথরিন ম্যানসফিল্ড, তার জন্ম 1888 সালে, 1888, এবং তার মৃত্যু কিন্তু 1923 সালে। খুব বেশি বছর তিনি বাঁচেননি, ওইদিকে 12 এদিকে 23, মানে 35 বছর মতো। এই সামান্য জীবৎকালেই তিনি কিন্তু বেশ কিছু ভালো ভালো গল্প লিখে গেছেন। ফিকশন অর্থাৎ কল্পনার গল্প যেগুলো হয় বা কল্প গল্প যেগুলো হয় সেগুলো তিনি লিখে গেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য দুটো তোমাদের সিলেবাসেই রয়েছে, দ্য গার্ডেন পার্টি অ্যান্ড দ্য ফ্লাই। এই দুটো অন্যতম সেরা গল্প তার। ওকে, এরপর এই যে আমরা গল্পটা পড়ছি অর্থাৎ দ্য ফ্লাই, এটা আমরা একটু নোট ডাউন করে রাখবো যে গল্পটা নেওয়া হয়েছে কোত্থেকে। ডাভস নেট মানে ঘুঘুর বাসা, ডাভস নেস্ট ঘুঘুর বাসা, DOVE অ্যাপোস্ট্রফি S NEST, ডাভস নেস্ট। এবং গল্পটা পাবলিশ হয়েছিল কবে? যে বছর তিনি মারা যাচ্ছেন, 1923 সালে। গল্পটা লেখা হয়েছিল কিন্তু 1922 সালে, যে বছর লেখিকা মারা গেছেন তার আগের বছর তিনি লিখে গেছেন। এবং তোমাদের গার্ডেন পার্টি যে গল্পটা রয়েছে সেটাও কিন্তু পাবলিশ হয়েছিল 1922 সালে। অর্থাৎ এই ক্যাথরিন ম্যানসফিল্ডের জীবনের শেষ 2-3টে বছর অত্যন্ত ভাইটাল ছিল তার জন্য, কারণ এই সময় তিনি খ্যাতি অর্জন করা শুরু করেছিলেন। এই যে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখার একটা বৈশিষ্ট্য আছে, তার লেখার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি হিউম্যান মাইন্ডস কমপ্লেক্সিটি, মানুষের মনের যে জটিলতা। কারণ মানুষের মনকে বোঝা এত সহজ ব্যাপার নয়। আমাদের মন কখনো শান্ত কখনো উতলা, এই একটা বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি, পরক্ষণই অন্য আর একটা বিষয় নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। এই দুঃখিত তো পরক্ষণই সুখী। একটু আগে অরিজিৎ সিং এর স্যাড সং শুনছিলাম, কিছুক্ষণ পরে ম্যানু পল পল বা ডিজে ডিজে গান শুনতে লেগে যাচ্ছি আমরা। মানুষের মন কিন্তু চঞ্চল। এই যে মানুষের মনের ফিকলনেস, চঞ্চলতা, এই অস্থিরতা চঞ্চলতারই একটা গল্প হলো দ্য ফ্লাই। এখানে দেখাবে দ্য ফ্লাই গল্পটাতে যে মানুষের মন কত ফ্র্যাজাইল, কত সূক্ষ্ম ভঙ্গুর, কত সহজে একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে স্থানান্তরিত হয়। এবং মানুষের মন সবসময় আমরা জীবনে যেটা আমাদের উইক পয়েন্ট সেটাকে কিভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। সে সামাজিকভাবে দুর্বল ব্যক্তি হোক কিংবা সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তি হোক, আমরা সবাই কিন্তু
আমাদের দুর্বলতাগুলোকে ঢেকে যাওয়ার চেষ্টা করি, এবং দুর্বলতার বা আমাদের উইক পয়েন্টগুলোতে যদি আঘাত লাগে আমরা সবাই একটু হলেও আমতা আমতা করে উঠি। এই বিষয়গুলি কি কিন্তু এই ফ্লাই গল্পে দেখানো হয়েছে। তাহলে এটা হলো ক্যাথরিন ম্যানসফিল্ড, যিনি মানুষের মনকে খুব সুন্দর রিড করতে পারতেন, এবং এই গল্প যখন পড়বো দেখতে হবে যে হ্যাঁ সত্যিই মানুষের মন এইভাবেই পরিচালিত হয়। তাহলে এইবার ডাইরেক্ট চলে এসো গল্পে। এই গল্পের মধ্যে কিন্তু কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ পাবে তোমরা অনেক। কলোকুয়াল মানে চলিত। এখানে দুই ধরনের ব্যক্তির বৈশিষ্ট্য তোমরা দেখতে পাবে, দুটো প্রধান চরিত্র দেখতে পাবে। এক, মিস্টার উডিফিল্ড। দুই, দ্য বস। বসের নাম কিন্তু বলা হয়নি। দুটো চরিত্র প্রধান, উডিফিল্ড এবং দ্য বস। উডিফিল্ড বিলং করছেন সমাজের কলোকুয়াল পার্ট থেকে বা কলোকুয়াল সোসাইটির পার্ট থেকে, যারা অপেক্ষাকৃত দরিদ্র, এবং দ্য বস রিপ্রেজেন্টিং দ্য হায়ার মিডল ক্লাস অথবা রিচ পিপল, উচ্চ মধ্যবিত্ত কিংবা ধনী ব্যক্তি। ঠিক আছে? তো দুই ধরনের ব্যক্তির চলন বলন, কথার ধরন এবং জীবনশৈলীর মধ্যে যে পার্থক্য সেটা এই গল্পে স্পষ্টভাবে ফুটে উঠবে। তাই গল্পে ইংরাজি কখনো কলোকিয়াল হবে, কখনো অ্যারিস্টোক্রেটিক হবে, অর্থাৎ কখনো চলিত, কখনো বা উচ্চ বর্গের। গল্পের শুরুটাই কি হচ্ছে দেখো। শুরুতেই বলা হয়েছে, এক মিনিট দাঁড়াও, বেশ, গল্পের শুরুতে কি বলা হচ্ছে দেখো। বলা হচ্ছে ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার। ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার। তুমি এখানে অত্যন্ত কমফোর্টেবল। দেখো প্রথমে ওয়াই দেওয়া হয়েছে, ঠিক আছে? এই ওয়াই রেফারিং টু ইউ, ওয়াই ও ইউ, ওয়াই এর পর থেকে অ্যাপোস্ট্রফি দেওয়া রয়েছে। তাহলে ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার। আর স্ন্যাক শব্দটার অর্থ হলো কমফোর্টেবল। কেউ একজন বলছে যে তুমি এখানে অত্যন্ত আরামে আছো। পিপড বা পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড। আচ্ছা, পাইপড, পাইপড শব্দটা কখন প্রয়োগ করা হয়? পাইপড শব্দটার আর একটা ইংরেজি হচ্ছে কি টোল্ড বা বলা। পাইপটের অর্থ হলো বলা। তাহলে এই কথাটা বললেন মিস্টার উডিফিল্ড, এবং মিস্টার উডিফিল্ডের আগে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হলো, দ্যাট ইজ ওল্ড। এই প্রথম যে স্পিচটা তোমরা পেলে, এই স্পিচের মধ্যেই কিন্তু যে স্পিকার অর্থাৎ উডিফিল্ড, তার অনেকগুলো পরিচয় প্রকাশ পেয়ে গেল। প্রথমত এই যে ইউজ অব ল্যাঙ্গুয়েজ, ইউটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা, এটা সমাজে কম শিক্ষিত নিম্নবর্গের ব্যক্তিরাই কিন্তু এইভাবে কথাগুলো বলে। ঠিক আছে? কারণ আমরা দেখবে চলিত বাংলায় সমস্ত শব্দকে গোটা গোটা বলি না। হ্যাঁ, অনেক শব্দ আছে যেগুলোকে ভেঙে ভেঙে দিই। ঠিক আছে? এবং সেগুলো প্রচলিত বাংলা, তেমনি প্রচলিত ইংরাজিও আছে। আর প্রচলিত বাংলা আমরা কাদের মধ্যে বেশি প্রয়োগ দেখি? সাহিত্যিক, এদের মধ্যে দেখবে একটা গোটা গোটা, এবং শিক্ষিত ব্যক্তিবর্গের মধ্যে দেখবে কতগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলা। কিন্তু যারা লেবার ক্লাস, ওয়ার্কম্যান কিংবা আমাদের মতো সাধারণ মানুষ, তারা কিন্তু ওই অর্ধেক অর্ধেক ভাষার কথাতেই বলতে পছন্দ করে। তাহলে এই যে তার কথা বলার ধরন, এটা প্রকাশ করে দিল মিস্টার উডিফিল্ড কামস ফ্রম লোয়ার ক্লাস পিপল। লোয়ার ক্লাস মানে একেবারে অচ্ছুত নয়, ঠিক আছে? অর্থাৎ গরিব পর্যায়ে থেকে আসছে, অপেক্ষাকৃত গরিব। এইবার তার যে বলার ধরন, সেটাকে কিন্তু লেখিকা টোল্ড বললেন না, তিনি বললেন পাইপড। আচ্ছা, পাইপড মানে কি বলতো? পাইপ মানে বললাম যে বলা, কিন্তু সেই বলাটা কেমন? অত্যন্ত আস্তে, ফিবিলি, দুর্বল কণ্ঠস্বরে। তাহলে এই যে কথাটা লেখিকা ডাইরেক্ট টোল্ড না বলে শব্দটার দ্বারা আমাদের মিস্টার উডিফিল্ডের হেলথের বিষয়েও ইন্ডিকেট করে দিলেন, বুঝিয়ে দিলেন যে মিস্টার উডিফিল্ড ওল্ড তো বটেই, পাশাপাশি তার শরীরটাও বেশ ভঙ্গুর হয়েছে, যে কারণে তার কণ্ঠস্বরটা অত জোরে বেরোয় না, ক্ষীণ স্বরে বের হয়। পাইপড। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখার এটা একটা দুর্দান্ত বৈশিষ্ট্য, তিনি একেবারে সূক্ষ্মভাবে শব্দকে প্রয়োগ করেন। এরপর কি বলছে দেখো, অ্যান্ড হি পিয়ার্ড আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার। এবং মিস্টার উডিফিল্ড কি করছে? পিয়ার্ড, পিয়ার্ড মানে উকি দেওয়া, উকি দিচ্ছে আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার, একটা বিশাল বড় সবুজ রঙের আর্মচেয়ার। আর্মচেয়ার বলতে যেটা দেখবে বারবার সামনের দিকে পেছন দিকে হেলাদোলা করে, সেই যে চেয়ারগুলো, ঠিক আছে? এবং এই চেয়ারটা অত্যন্ত বড়। কি দেখে বুঝলাম স্যার এটা অত্যন্ত বড়? স্যার একটা অ্যাডজেক্টিভ আছে গ্রেট, কিন্তু গ্রেটের থাকার পরও
লেখিকা অন্য আর একটা জায়গায় বুঝিয়ে দিয়েছেন এর সাইজটা হিউজ। কেন? দেখো, এটা এতটাই বড় যে উডিফিল্ড ওর মধ্যে বসে উকি দিচ্ছেন বোঝানো হয়েছে। যদি চেয়ারটা ছোট হতো তাহলে কি উকি দেওয়ার প্রয়োজন পড়তো? তার মানে চেয়ারটা এতটা বড় যে ওর ভেতরে উডিফিল্ড যেন ঢাকা পড়ে গেছে। গর্ত থেকে যেমন খরগোশ বা ইঁদুর উকি মেরে দেখে, উডিফিল্ডও যেন এরকম উকি দিয়ে দেখছে। তাহলে এখানে দুটো জিনিস ইন্ডিকেশন পাওয়া যায়। এক, ওই আর্ম চেয়ারটা অত্যন্ত বড়। দুই, উডিফিল্ড শারীরিকভাবেও অত্যন্ত ছোট, মানে সে একটু খর্বাকৃতি। আবার পাশাপাশি যেহেতু বয়স হয়েছে, শরীরও ভেঙে পড়েছে, তাই শরীরটাও ছোট হয়ে গেছে। তাহলে এই লাইনটা তো উডিফিল্ডের হেলথের বিষয়ে ইনফরমেশন রয়েছে। পাশাপাশি চেয়ারটার বিশালতাকে বোঝানো হয়েছে। এইবার ক্যাথরিন ম্যানসফিল্ড এত তাড়াতাড়ি শেষ করতে পারেন না, কারণ তার প্রত্যেকটা শব্দের অর্থ আছে বললাম। এখানে একটা কালার ইউজ করেছেন তিনি, গ্রিন লেদার। বেসিক্যালি গ্রিন কালার সিম্বলাইজ করে ওয়েলথ, সম্পদ। অর্থাৎ এই যে বিরাট গ্রিন লেদারের চেয়ার, এটা কিন্তু আধিপত্যকে বোঝাচ্ছে, বা আধিপত্য বলছি সরি, অভিজাত্য বা আভিজাত্যকে বোঝাচ্ছে। অর্থাৎ এই চেয়ারটার মালিক যিনি, তিনি যথেষ্ট ধনসম্পদের অধিকারী। নর্মালি তোমার আমার বাড়িতে এত বড় চেয়ার আছে? নেই। হ্যাঁ, এখন তোমরা যদি বড় লোক হও সেটা আলাদা কথা, আমার বাড়িতে নেই। ঠিক আছে? বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস, সরি, আর্মচেয়ার যেটা কোথায় রয়েছে? বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক অ্যাজ আ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্রাম। এইবার উডিফিল্ড যে গ্রিন লেদারের চেয়ারটায় বসে রয়েছে, সেই চেয়ার থেকে সে উকি মারছে। এবং এই চেয়ারটা কোথায় রয়েছে? তার বন্ধু বস, তার যে ডেস্ক, সেই ডেস্কের পাশে। এবং সেখান থেকে উডিফিল্ড বেবি অর্থাৎ শিশুর মতো উকি মারছে। আউট অফ ইটস প্রাম। আচ্ছা, প্রাম মানে হচ্ছে কি দোলনা। ঠিক আছে? অর্থাৎ একটা বাচ্চা যখন সে একেবারে বেবি থাকে, দেখবে এরকম বড় বড় দোলনা করা হয়, সেই দোলনার ভেতর বাচ্চাকে শুয়ে দেওয়া হয় এবং তাকে দোলানো হয় এইভাবে। সেই বাচ্চা যেমন দোলনা থেকে উকি মেরে দেখে, উডিফিল্ড ঠিক সেই রকম দোলনা থেকে উকি মেরে দেখার মতন করে দেখছে। এবং ওই আর্ম চেয়ারটা ছিল তার বসের টেবিলের পাশে। কিন্তু এখানে আবার একটা কিন্তু, যদি সে বস হয় তাহলে তার আগে ফ্রেন্ড কেন বলা হলো? ফ্রেন্ড দা বস। অর্থাৎ এই উডিফিল্ড এবং এই যে বস, এরা দুজনা কিন্তু বন্ধু। কিন্তু বন্ধু হলো এই দুজনার মধ্যে একটা সূক্ষ্ম দেওয়াল আছে বা অদৃশ্য দেওয়াল আছে, এবং সেটা হলো সোশ্যাল ক্লাস কনফ্লিক্ট। দেখো, উডিফিল্ড এবং বস সম্পর্কে বন্ধু হলো, আমি তুমি বন্ধু হলো, একটা সময় আসবে যখন হয়তো দেখা গেল তুমি অনেক বেশি উন্নতি করে ফেললে, আমি সেভাবে উন্নতি করতে পারলাম না। যতই আমরা বন্ধু হই না, তখন কিন্তু আমি যেহেতু উন্নতি করতে পারিনি, একটা হীনমন্যতায় আমি ভুগবো, এবং তোমার সঙ্গে আমার কিন্তু একটা মাঝে দেয়াল তৈরি হবে। এবং তুমি যতই কিন্তু সেই ভাবটা না দেখাও, অর্থাৎ তুমি বড়লোক হয়ে গেছো অথচ আমাকে ভালো বন্ধু মতো মিশছো, ভাবটা তুমি যতই না দেখাও না কেন, তোমার মনে 1% হলেও একটা আভিজাত্যের গাম্ভীর্য থাকবেই থাকবে। এটাই নিয়ম। সম্পদ কাউকে দূরে ঠেলে দেয়, সম্পদ কাউকে একটু হলেও অহংকারী করে তোলে। তাহলে এই উডিফিল্ড এবং বস এরা বন্ধু বটে, কিন্তু এদের মধ্যে একটা অদ্ভুত অদৃশ্য দেওয়াল আছে, যার জন্য কিন্তু লেখিকা বুঝে শুনে দুটো শব্দকেই প্রয়োগ করলেন। তিনি চাইলে শুধু বস প্রয়োগ করতে পারতেন, শুধু ফ্রেন্ড প্রয়োগ করতে পারতেন, কিন্তু দুটো শব্দকে পাশাপাশি রেখে বুঝিয়ে দিলেন বন্ধু হলেও একটা কনফ্লিক্ট আছে। ফ্রেন্ডস দ্য বস। তাহলে ওভারঅল প্রথম সিকোয়েন্সে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটুকু দুজন ব্যক্তি, একজন দ্য বস, একজন উডিফিল্ড। সম্ভবত যেটুকু বুঝতে পারছি এটা বসেরই একটা ঘর, একটু পরে আমরা দেখতে পাবো এটা বসের অফিস ঘর। সেই অফিস ঘরে উডিফিল্ড বসে আছে একটা বিশাল আকৃতির আর্ম চেয়ারের উপর, এবং সেখান থেকে উকি দিয়ে সে দেখছে, এবং যে চেয়ারটা ওই বসের টেবিলের পাশে ছিল। এইটুকু হচ্ছে অবস্থা না। তোমরা পুরো জিনিসটাকে একটা ভিজুয়ালাইজ করো, অর্থাৎ মনে মনে একটা ইমেজ গঠন করবে যখন পড়বে। এরপর কি বলা হচ্ছে দেখি। হিজ টক ওয়াজ ওভার। তার কথা বলা শেষ হয়েছে। ওকে, এক মিনিট। হ্যাঁ, ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ। আচ্ছা, প্রথম যে হিজ বা হিম দেখছো এগুলো কিন্তু সব উডিফিল্ড। তাহলে উডিফিল্ডের কথা বলা শেষ হয়েছে। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ। এটা তার জন্য সময় হয়েছিল টু বি অফ। এখানে টু বি অফ বলতে বিদায় নেওয়াকে বোঝানো হয়েছে, কিন্তু বাক্যটা স্ট্রাকচারটা লক্ষ্য করো।
ক্যাথরিন ম্যানসফিল্ড, বারবার বলছি আমি, এই জন্যই বললাম টেক্সটটা করতে সময় লাগবে, বাক্যের স্ট্রাকচারও দারুণ। এই যে বাক্যটা, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, দেখো, ফর হিম টু বি অফ, অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াটা সেটা যেন কারো না কারোর দ্বারা বলপূর্বক করতে হবে, এটাকে বোঝানো হচ্ছে। উডিফিল্ড নিজে কিন্তু চায় না উঠে যেতে, কিন্তু সে বাধ্য, অর্থাৎ মনে হচ্ছে উডিফিল্ড যেন কারো না কারোর নির্দেশ ফলো করছে, কিন্তু সেই নির্দেশটা কার সেটা আমরা এখনো জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে তার উপর একটা প্রেসার আছে, তার কথা শেষ হয়েছে, তাকে ওই নির্দিষ্ট টাইমের মধ্যেই বাড়ি যেতে হবে। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, দেখো পরের লাইনে স্পষ্ট বলেই দেওয়া আছে, কিন্তু সে চায় না যেতে। তাহলে বুঝতে পারছি উডিফিল্ড স্বইচ্ছায় যেতে চায় না, তার উপর বল প্রয়োগ করে রাখা হয়েছে, তাকে ফিরতে হবে। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, যেদিন থেকে সে রিটায়ার করেছে, অর্থাৎ কোনো হয়তো জব করতো, সেখান থেকে সে যখন অবসর নিয়েছে, সিন্স হিজ ডট 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 ডট, তারপরে একটা শব্দ বলা হলো স্ট্রোক, অর্থাৎ উডিফিল্ডের স্ট্রোক হয়েছিল, যে কারণেই কিন্তু সে এত অসুস্থ, এত দুর্বল। তাহলে বলছে যখন থেকে সে রিটায়ার করেছে এবং যখন তার স্ট্রোক হয়েছিল, কিন্তু আবারও বাক্যের স্ট্রাকচার লক্ষণীয়, সিন্স হিজ, তারপর ডট ডট দেয়া হলো। এই যে ডট ডট, একে ইংরেজি গ্রামারের ভাষায় আমরা বলছি ইলিপসিস, ঠিক আছে, ইলিপসিস অর্থাৎ থমকে যাওয়া বা থেমে যাওয়া। বক্তা অর্থাৎ উডিফিল্ড কথাটা বলতে গিয়ে থামছে কেন, এইটাই হচ্ছে কি হিউম্যান ক্যারেক্টার, অস্বস্তি বোধ। দেখবে আমরা যখন কোনো একটা কথা বলতে চাই না বা এড়িয়ে যেতে চাই কোনো একটা বিষয়কে, হ্যাঁ, সেটাকে একটু আমতা আমতা করে এদিক ওদিক করে যায়। উডিফিল্ড তার স্ট্রোকের বিষয়টাকে মনে করতে চাইছে না, কারণ সে তার জীবনে খারাপ অধ্যায়টাকে মনে করতে চাইছে না, কিন্তু তবুও বলেই ফেলছে। অর্থাৎ যেদিন থেকে সে অবসর নিয়েছে, যেদিন তার স্ট্রোক হয়েছিল, সেদিন থেকেই দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কেপ্ট হিম বক্সড আপ ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক এক্সেপ্ট টিউসডে। এবার বুঝতে পারছো তাকে কেন বাড়ি ফিরতে হবে, তার উপর প্রেশারটা কার আছে, তার স্ত্রী এবং কন্যার। কারণ যেদিন থেকে তার স্ট্রোক হয়েছে সেদিনের পর থেকে তার স্ত্রী এবং কন্যা তাকে একেবারে বক্সড আপ করে রেখে দিয়েছে। বক্সড আপ মানে বন্দি করে রেখে দিয়েছে বাড়িতে, প্রত্যেকটা দিন তাকে বসিয়ে রাখে, কেবল মঙ্গলবার তাকে বেরুতে দেয়, এক্সেপ্ট টিউসডে। আবার একটা শব্দ বক্সড আপ, নর্মালি বলতে পারতো যে গার্লস কেপ্ট হিম ক্যাপটিভেটেড, এভাবে বলতে পারতো, বন্দি করে রাখতে। বক্সড আপ শব্দের অর্থ হলো একটা বক্সের ভেতর যদি তোমাকে ভরে দেওয়া হয়, তাহলে তুমি সেখান থেকে বিন্দুমাত্র বাইরের জগৎটার সঙ্গে কানেক্টেড হতে পারবে না। কিন্তু আমি যদি তোমাকে একটা খাঁচায় ভরে রাখি, তাহলে সেই খাঁচার যে রেলিং, সেই ফাঁক দিয়েও তুমি প্রকৃতিকে দেখতে পাবে। তাহলে একটা বক্স এবং খাঁচার মধ্যে তফাৎ রয়েছে। বক্সড আপ মানে তাকে বাড়ি থেকে এক পদক্ষেপও যে বের হতে দেওয়া হয় না, সেটা বোঝানো হয়েছে। অর্থাৎ ওই 6টা দিন তাকে যেন সমস্ত কিছু দিক দিয়ে আবদ্ধ করে রেখে দেওয়া হয়, বাইরের জগতের সঙ্গে সে মিশতেই পারে না। অর্থাৎ তার এই বন্দি দশাটা কতটা অসহ্যকর সেটা বোঝানোর জন্য কিন্তু লেখিকা এই শব্দটা প্রয়োগ করলেন, বক্সড আপ। তাহলে এইবার আমরা আস্তে আস্তে পরিষ্কার করে বুঝতে পারছি সে কেন উঠে যেতে হবে বলছে, এবং সে মন থেকে চাইছে না যেতে। এরপর কি বলছে দেখি। অন টিউসডে, মঙ্গলবার, হি ওয়াজ ড্রেসড অ্যান্ড ব্রাশড and allowed to cart back to the city for the day. আবারও বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, পুরোটা প্যাসিভ ভয়েসে। মঙ্গলবার হি ওয়াজ ড্রেসড, অর্থাৎ আবার বুঝতে পারছি সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে কিন্তু নিজে নিজে পোশাক পরিচ্ছদ ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে পরতে পারে না, তাকে পোশাক পরিয়ে দেওয়া হয়। ব্রাশড আপ, ব্রাশড অর্থাৎ তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়, অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক, এবং তাকে অনুমতি দেওয়া হয় ফিরে যেতে, টু দ্য সিটি ফর দ্য ডে, সেই দিন শহরে। তাহলে এবার বুঝতে পারছি এই যে বস, সে কোথায় থাকে, শহরে থাকে। তাহলে এই শহরে মঙ্গলবার উডিফিল্ড আসে বসের সঙ্গে, বেসিক্যালি তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে, কথা বলতে। এই একটা দিন হলো তার দ্য ডে অব লিবার্টি, স্বাধীনতার দিন। কারণ সপ্তাহের বাকি 6টা দিন বাড়িতে একেবারে সে বক্সড আপ হয়ে থাকে, কোনো কাজ সে নিজে করতে পারে না। তাকে পোশাক পরিয়ে দেওয়া হোক, কি ব্রাশড আপ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হোক, চুলটুল আঁচড়ে দেওয়া হোক, সমস্ত কিছু কিন্তু তার বাড়ির লোক করে দেয়, বেসিক্যালি তার স্ত্রী এবং তার কন্যারা। তাই সে একটা দিন সময় পায় শহরে আসার। এরপর কি বলছে দেখি। দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুডন্ট ইমাজিন, যদিও এই উডিফিল্ড ওই একটা দিন শহরে এসে কি করে
সেটা তার স্ত্রী কিংবা কন্যারা কেউই কল্পনা করতে পারে না। দেখো, এবার মনে হতে পারে আমাদের এই বক্তব্যটা শুনে যে উডিফিল্ড শহরে এসে প্রচণ্ড রকম উচ্ছৃঙ্খল হয়ে যায়, কোনো নিয়ম মানে না। বাট লেখিকা সেটা বোঝাতে চাইছেন না। লেখিকা বোঝাতে চাইছেন দ্য কেয়ারলেসনেস অফ হিজ ফ্যামিলি। তার পরিবার খবরই রাখে না সে শহরে এসে কি করে। ওই একটা দিন তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। মেড আর নুসিয়েন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস দে সাপোজড। এবার তার পরিবারের লোক কি মনে করে? দেখো, একটা অসুস্থ মানুষ যদি পরিবারে থাকে, একটানা তার যদি সেবা করতে হয়, আমি বলছি তুমি প্রচণ্ড ভালো মনের মানুষ, কিন্তু উই অল আর হিউম্যান, আমরা সবাই তো মানুষ। একটা সময়ে আমাদের প্রত্যেকেরই একটু না একটু বিরক্তি লাগবেই লাগবে। যতই আমরা তাদেরকে ভালোবাসি, তাদের একটা কাজ করতে গিয়ে একটা সময় বিরক্তি লাগবেই লাগবে, সেটা কারো কম কারো বেশি। এই উডিফিল্ড এখন কিন্তু তার পরিবারের কাছে বোঝা হয়ে গেছে। তাই তার পরিবারও মনে করে যে এই উডিফিল্ড কি আর করবে ওই একটা দিন শহরে বাইরে গিয়ে, বড়জোর মেয়েটা নুসিয়েন্স, সে কারোর বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। সে নিজেকে একটা বিরক্তির কারণ করে তুলবে, নুসিয়েন্স অফ হিমসেলফ, তার বন্ধুর কাছে। দে সাপোজড, তারা ভাবে। অর্থাৎ পরিবারের লোক কেন যেতে যায় না, বুঝতে পারছো? মানে একটা দিন ছাড়া আর কেন যেতে দেয় না? কারণ তারা বোঝে যে এইরকম একটা লোক যে সবসময় বন্দী রয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়, দেখবে মানুষের বয়স বাড়লে না তাদের কিছু টালমাটাল অবস্থা হয়। অনেক সময় অনেক কিছুকে সাজিয়ে বুঝতে পারে না, তাদের সেন্স ঠিকঠাক কাজ করে না, একটা বাচ্চা ছেলের মতো আচরণ হয়ে যায় তাদের। তাই পরিবার ভাবে একে যদি এখানে ছেড়ে দিই, তাহলে সে তার বন্ধুর কাছে গিয়ে নিজেকে বিরক্তির কারণ করে তুলবে। এবার একটা দিন না ছাড়লেই নয়, তাই একটা দিন তারা ছাড়ে। এবার মন্তব্যটা আবার 3টে ডট পড়ছে। এবার লেখিকা তার নিজের একটা মতামত দিচ্ছেন। ওয়েল, পারহ্যাপস সো, হ্যাঁ হয়তো তাই হবে। দেখো, এইবার এই মন্তব্যটা নিয়ে একটু কনফ্লিক্ট আছে। কথাটা লেখিকা বলছে নাকি উডিফিল্ড বলছে, এটা নিয়ে কনফ্লিক্ট আছে। লেখিকা কোথাও গিয়ে একটু যেন শ্বাস ছেড়ে বলছে, হ্যাঁ হয়তো বা এটাই। হ্যাঁ, মানুষ বয়স হলে সে অন্যের বিরক্তির কারণ হয়েই দাঁড়ায়। আমরা মানি বা না মানি, কেউ অল্প বিরক্তি হই, কেউ বেশি পরিমাণে বিরক্ত হই। কিন্তু এই কথা সত্য যে মানুষের বয়স বাড়লে সে বোঝা হয়েই দাঁড়ায়, সে বিরক্তির কারণ হয়েই দাঁড়ায়। এবার একটা দারুণ কথা বলা আছে, অল দ্য সেম, সব কিছুই একই। উই ক্লিঞ্জ টু আওয়ার লাস্ট প্লেজার্স অ্যাজ দ্য ট্রি ক্লিঞ্জ টু ইটস লাস্ট লিভস। দারুণ একটা কথা বলছে। দেখো, উই ক্লিঞ্জ টু আওয়ার লাস্ট প্লেজার্স, প্লেজার মানে আনন্দ। আমরা আমাদের জীবনের শেষ আনন্দগুলোকে আঁকড়ে ধরতে চাই। ক্লিঞ্জ মিন্স আঁকড়ে ধরা। ঠিক যেমন করে একটা গাছ তার শেষ পাতাটা আঁকড়ে ধরতে চায়। হ্যাঁ, আমরা তখন ইয়াং, আমাদের ইয়াং ব্লাড, হয়তো আমরা সেটা বুঝবো না। কিন্তু যারা বার্ধক্যে পৌঁছে গেছে, তারা জীবনের শেষ পর্যায়ে বুঝে গেছে যে খুব দ্রুতই আমাকে হয়তো এই জীবন ছেড়ে চলে যেতে হবে। তাই জীবনের শেষ কটা দিন যেখানে পাওয়া যায়, সেটাকে তারা না প্রচণ্ড আনন্দ সহকারে নিতে চায়। দেখবে ওই সময় বললাম না, তারা বাচ্চাদের মতো হয়ে যায়। কেন? আমি তিনি হয়তো বিরক্ত হই, কিন্তু একবারও ভেবে দেখি না যে সে তার জীবনের শেষ সময়টুকুকে সে আনন্দ করে নিতে চাইছে। কারণ একবার যদি ওপারে যায়, এপারে তো আর আসা হবে না। ঠিক যেমন করে শীতকালে গাছের যখন পাতা ঝরে যায়, একটা গাছও চায় তার শেষ পাতাটাকে কোনো ক্রমে টিকিয়ে রাখতে। তাই তো সব পাতা একসঙ্গে ঝরে না, ধীরে 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 ঝরে। কারণ একটা গাছও তো চায় তার সৌন্দর্যটাকে আটকে রাখতে। এই জন্যই শেক্সপিয়ার, তোমরা ক্লাস 12-এ পড়বে, সনেট 73, সেখানে শেক্সপিয়ার বলেছে যে আমরা যখন বুঝতে পারি মৃত্যু আমাদের আসন্ন, বা আমরা যখন বুঝতে পারি যে জিনিসকে আমাদের যত দ্রুত হারাতে হবে, সেই জিনিসকে আমরা তত বেশি করে আঁকড়ে ধরি। এটাই মানব জীবনের সত্য, সে জিনিস হোক কিংবা ব্যক্তি। যখন আমরা বুঝতে পারি তাকে আমাদের হারাতে হবে, তত বেশি করে আমরা তাদেরকে চাই। এটাই তো মানুষের জীবনের ধর্ম। তাহলে উডিফিল্ডের অবস্থাটা এখন ঠিক সেই, সেও হয়তো জীবনে এরকম হারিয়ে যাওয়া পর্যায়ে পৌঁছে গেছে। তাই বাকিদের কাছে সে এখন বোঝা বিরক্তির কারণ হয়। এরপর কি বলছে দেখো, সো দেয়ার স্যাট ওল্ড উডিফিল্ড। একটা কথা আলোচনা হচ্ছিল, হতে হতে মুডটাকে ঘুরিয়ে দিয়ে, আমরা যেমন বলি না অনেক সময় দেখবে কথা বেশি ডেপথে বা সিরিয়াসে চলে গেলে আচ্ছা ঠিক আছে স্যার, যাই হোক, যেটা অন্য কথা বলি না, তো সেভাবে লেখিকাও বিষয়টাকে ঘুরিয়ে নিলেন। একটা গভীরতায় পৌঁছে গিয়ে হঠাৎ করে বিষয়টাকে ঘুরিয়ে নিয়ে বলছেন, সো দেয়ার স্যাট ওল্ড উডিফিল্ড। ওইখানে বসেছিল বৃদ্ধ উডিফিল্ড। এবার লক্ষ্য করো, লেখিকা যতবার উডিফিল্ডের নাম নিচ্ছেন, ততবার কিন্তু কোনো না কোনোভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে উডিফিল্ড বয়স্ক।
সে দুর্বল। সে কি করছিল? স্মোকিং আর সিগার, একটা সিগার খাচ্ছিল। জিম ভ্যালেন্টাইন পর থেকে সিগার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে একটা বড় ধরনের সিগারেট বলতে পারো। অ্যান্ড স্টিয়ারিং অলমোস্ট গ্রিডিলি অ্যাট দ্য বস, এবং অনেকটা গ্রিডিলি বা লোভীর মতো তাকিয়েছিল বসের দিকে। কেন? হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, যে অর্থাৎ বস, রোল্ড ইন হিজ অফিস চেয়ার, যে তার অফিস চেয়ারে বসে রোল্ড অর্থাৎ পাক খাচ্ছিল। পাক খাচ্ছিল মানে নড়াচড়া করছিল। এইবার দেখো দুটোর মধ্যে কন্ট্রাস্টটা লক্ষ্য করো। উডিফিল্ড একটা বিশাল বড় চেয়ারে বাচ্চার মতো বসে আছে, দোলনায় বসে থাকার মতো। উল্টো দিকে তার বস, সে কিন্তু চেয়ারে বসে গড়াগড়ি মারছে একদম শক্ত সুঠাম ব্যক্তির মতো। স্টাউট, স্টাউট মানে দৃঢ় বা শক্ত। রোজি, রোজি মানে গোলাপি, অর্থাৎ তার ঔজ্জ্বল্য যেন ফেটে ফেটে বেরোচ্ছে। দেখো মানুষের বয়স বাড়লে তো তার উজ্জ্বলতা কমে, কিন্তু বসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? তার ঔজ্জ্বলতা ফেটে ফেটে বেরোচ্ছে। তার গালগুলো রোজি, স্টাউট, সে শক্ত, চেয়ারে একেবারে হামেশাই গড়াগড়ি মারছে, অর্থাৎ ছোটাফেরা করতে পারছে, চলাফেরা করতে পারছে। সেই কারণের জন্য উডিফিল কিন্তু তার দিকে গ্রিডি ভাবে তাকিয়ে আছে। অর্থাৎ একজন দুর্বল মানুষ চোখের সামনে যখন সবল মানুষকে দেখছে, সেও তো মনে মনে ভাববে, ইস আমিও যদি এমন সবলটা থাকতাম। পাশাপাশি আরো ইন্টারেস্টিংলি কি দেখো, 5 years older than হি, তাহলে এই বসের বয়স উডিফিল্ডের থেকে 5 বছর বেশি, তার সত্ত্বেও বস এত ফিট, আর যে কারণে উডিফিল্ড আরো বেশি গ্রিডি বোধ করছে। অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং, এবং ও যেন দিন দিন আরো স্ট্রং হয়ে যাচ্ছে। স্টিল অ্যাট দ্য হেলম, আচ্ছা হেলম মানে হচ্ছে নেতৃত্ব। আচ্ছা নেতৃত্ব বা কর্তৃত্বকে বোঝানো হয়। কোন ধরনের নেতৃত্ব? ওই জাহাজের ক্যাপ্টেনের মতো নেতৃত্ব দেওয়ার কথা। একটা জাহাজকে পুরো এত মেম্বারের মধ্যে কন্ট্রোল করে কে? ক্যাপ্টেন। অর্থাৎ ক্যাপ্টেন নির্ধারণ করে সে কি করবে না করবে। আমার বস বা আমার বন্ধুও যেন এখন সেই জাহাজের ক্যাপ্টেনের মতো নেতৃত্ব দিচ্ছে। কাকে? নিজের জীবনকে। দেখো উডিফিল্ডের স্বাধীনতা নেই। সে সপ্তাহে কবে বাইরে আসবে তার জন্য ডিপেন্ডেবল হতে হয় তার স্ত্রী কন্যাদের ওপর। সে কি পড়বে, খাবে, কোথায় যাবে, সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রিত হয় তার পরিবারের দ্বারা। তাহলে উডিফিল্ড কেবল একটা কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তার স্বাধীনতা নাই। কিন্তু উল্টো দিকে তার থেকে 5 বছরের বড় তার বন্ধু বস, তার সমস্ত দিক দিয়ে স্বাধীনতা আছে। এখনো সে তার জীবনকে নিজের মতন করে নেতৃত্ব দেয়। তাহলে কে না চাইবে বলো এরকম একটা স্বাধীন জীবন পেতে? কে না হিংসা বোধ করবে? স্বাভাবিকভাবে উডিফিল্ডও যেন লোভ বোধ করছে বসের এই জীবনটাকে পাওয়ার জন্য। ইট ডিড ওয়ান গুড টু সি হিম। এবার এবার খানিকটা সান্ত্বনার মতো দেওয়া হচ্ছে। আমরা দেখবে ওই যে গল্প পরিচিত যে আঙুর ফল টক, যখন পায় না তখন মনে হয় যে ঠিক আছে এরকম ব্যাপার। তেমনি উডিফিল্ড নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ইট ডিড ওয়ান গুড টু সি হিম। উডিফিল্ড বলছে যে একজনের অবস্থা ভালো হয়ে যায় যখন তাকে কেউ দেখে। অর্থাৎ এইরকম সুঠাম ব্যক্তিকে যদি কেউ সামনে থেকে দেখে, তো সেটা তার মন অটোমেটিক্যালি ভালো হয়। অর্থাৎ উডিফিল্ড বলছে আমি পারছি না তো কি আছে, বসকে তো দেখছি বা আমার বন্ধুকে দেখছি সে এত ফিট, এটাই আমার জন্য যথেষ্ট। আমরা তো তাই করি, জীবনে যখন কিছু পাই না তখন অন্যটাকেই বলি ঠিক আছে এই চোখে দেখতে পাচ্ছি এই তো অনেক, কারণ আমার কাছে তো উপায় নেই কিছু করার। এরপর কি বলছে দেখো, উইস্টফুলি admiringly the old voice added. উইস্টফুলি, আচ্ছা উইস্টফুলি মানে হচ্ছে গিয়ে ওই বিষণ্ণতার সঙ্গে, মানে একটু কষ্টের সঙ্গেই বলতে পারো। কষ্টটা কিসে? আমার স্বাধীনতা নাই, এই কষ্টটা। অ্যাডমিয়ারিংলি অর্থাৎ প্রশংসার সঙ্গে। দ্য ওল্ড ভয়েস মানে উডিফিল্ড অ্যাডেড, উডিফিল্ড আরো বলে উঠল। কি বলে উঠল? ইট ইজ স্নাগ ইন হিয়ার আপন মাই ওয়ার্ড। দেখো উডিফিল্ড প্রথমে যে কথাটা বলেছিল আবার রিপিট করছে। এইখানে কিন্তু উডিফিল্ডের ক্যারেক্টারের আর একটা বৈশিষ্ট্য আসছে। কি বৈশিষ্ট্য? আবারও লেখিকা ইনডাইরেক্টলি ইন্ডিকেট করলো উডিফিল্ডের বয়স হয়েছে, সে ভুলে যায় কখন কি কথা বলে, তাই একই কথা রিপিট করে। কি আমরা দেখি না বয়স্ক মানুষরা কিন্তু দেখবে বারবার কিন্তু অনেক সময় একই কথা বলে, আমরা বিরক্ত যাই এই তো বললাম এই তো বললাম করি, কিন্তু আমরা তো তাদের সাইকোলজিটা বুঝি না। তবে এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। ক্যাথরিন ম্যানসফিল্ড ডাইরেক্টলি বললেন না কোথাও, কিন্তু ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেন যে বয়স বাড়লে মানুষের এই ভুলগুলো হয়। তারা একই কথা বারবার বলে, প্রথমে বলা কথাটা আবার বলছে। ইট ইজ স্নাগ ইন হিয়ার, এটা কতই না কমফোর্টেবল। এখানে স্নাগ মানে কমফোর্টেবল বলেছিলাম। আপন মাই ওয়ার্ড, আচ্ছা আপন মাই ওয়ার্ড এই কথার অর্থ হলো
যে আই সোয়ার, অর্থাৎ আমি শপথ করছি, অর্থাৎ আমি দিব্যি করে বলছি বা আমি শপথ করে বলছি এই জায়গাটা সত্যিই কত কমফোর্টেবল। এইবার দুটো জিনিসকে ইন্ডিকেশন দিল। এক, উডিফিল্ডের ফিজিক্যাল কন্ডিশন, বয়স হয়েছে, ভুলে যায়, তাই কথা রিপিট করে। পাশাপাশি আর একটা জিনিস এখানে ইন্ডিকেশন আছে। কিসের ইন্ডিকেশন? ওই স্বাধীনতাহীনতা আর চোখের সামনে স্বাধীনতা। উডিফিল্ড তার বসের এই স্বাধীনতা দেখে যেন গ্রিডি ফিল করছে, সে যেন বারবার ওই একই কথা বলে বুঝিয়ে দিতে চাইছে, ইস এমন লাইফটা যদি আমি পেতাম। দেখবে অনেক সময় আমরা কোনো কথা বা কোনো জিনিস চাইলে ডাইরেক্টলি তো বলতে পারি না, একে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে এরকম বলি, ইস এরকম যদি আমার একটা থাকতো, এরকম যদি আমার একটা থাকতো, মানে আমি চাইছি বলতে পারছি না, কিন্তু থাকতো থাকতো করছি। কি সুন্দর দেখতে গো। বিশেষ করে মেয়েদের মধ্যে স্বভাবটা আছে দেখবে, হ্যাঁ আমি মেয়েদের এর জন্য কোনো অপমান করছি না, আছে দেখবে কারো একটা ধরো সুন্দর জিনিস দেখেছে, বাবা তোমার হারটা কি সুন্দর গো, হ্যাঁ মানে বেশ যদি পাওয়া যেত, এরকম একটা ব্যাপার। অর্থাৎ তোমার লাইফটা বা তোমার এই জায়গাটা কত সুন্দর গো, এরকম লাইফ যদি আমি পেতাম। উডিফিল্ড সেই কথাটা যেন একটু ঘুরিয়ে বলে দিল। যাই হোক, এখনো পর্যন্ত আমরা শুধু উডিফিল্ড কি দেখছি, যার বক্তব্যের মধ্য দিয়ে লেখিকা এই জায়গার কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরলেন। দেখো সামান্য কয়েকটা লাইন পড়লো, কিন্তু সামান্য কয়েকটা লাইন পড়তে আমাদের আধ ঘন্টার বেশি সময় লেগে গেল। এরপর কি বলা হচ্ছে দেখো, এইবার আমরা বসের মুখ থেকে উত্তর পাবো। ইয়েস, ইট ইজ কমফোর্টেবল এনাফ। হ্যাঁ, এটা যথেষ্ট আরামদায়ক। এগ্রিড দ্য বস, বস সহমত জানালেন। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফাইন্যান্সিয়াল টাইমস উইথ আ পেপার নাইফ। এই কথাটা বলতে বলতে তিনি কি করছিলেন, ফাইন্যান্সিয়াল টাইমস বলে একটা নিউজ পেপার হয়, যেটা বেসিক্যালি ওই স্টক মার্কেট এই সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করা থাকে, অর্থাৎ অর্থনীতি নিয়ে আলোচনা থাকে। তাহলে সেই পেপারটার পাতা উল্টালেন, এবং লক্ষ্য করে পাতাটা উল্টাচ্ছিলেন কিসের দ্বারা, উইথ আ পেপার নাইফ। এবার এই টার্মটাকে বুঝতে হবে পেপার নাইফ জিনিসটা কি। আচ্ছা, এখানে পুরোপুরি অ্যারিস্টোক্রেসির চিহ্ন আছে, আভিজাত্যের চিহ্ন দেখতে পাবে। প্রথম আভিজাত্যের চিহ্ন তো দেখেই নিয়েছো, গ্রিন আর্মচেয়ার। দ্বিতীয় আভিজাত্যের চিহ্ন হলো কি, ওই ফাইন্যান্সিয়াল টাইমস ম্যাগাজিনটা। এটা সেই সময়ে সমাজের সেই বর্গের লোকেরা পড়তো যারা আর্থিক দিক দিয়ে অনেক উন্নত হতো। দেখো আমার পকেটে 10টা টাকা নেই, আমি স্টক মার্কেটে খবর রেখে করবো কি, কিছু তো করবো না। আমি স্টক মার্কেটে খবর কখন রাখবো, যখন আমার পকেটে অর্থ থাকবে। হ্যাঁ, মানে শেয়ার মার্কেটের কথা বলছি আর কি। খবর কোথায় রাখবো, যখন আমার পকেটে অর্থ থাকবে। তাহলে এই পেপারগুলো কারা পড়তো, বেসিক্যালি যারা একটু সমাজে উচ্চ বর্গের লোক হতো, তারা শেয়ার মার্কেটে খবর রাখতো, কোথায় ইনভেস্ট করলে ভালো হবে, কোথায় করলে লস হবে, সেই সব খবর রাখতো। তাহলে এই পেপারটা কিন্তু ইন্ডিকেশন অফ অ্যারিস্টোক্রেসি। এটা তৃতীয় এখানে সিম্বল হচ্ছে কি পেপার নাইফ। আচ্ছা, তৎকালীন দিনে খবরের কাগজ বেসিক্যালি কিন্তু এখন যেমন দেখতে পারো প্রত্যেকটা পেজ আলাদা আলাদা হয়ে আসতো না, দুদিকে মুখই তখন বোঝা থাকতো, কেটে কেটে পড়তে হতো। এবার কেটে কেটে পড়তে হতো, আমি তুমি হলে আঙুল দিয়ে হোক বা স্কেল দিয়ে হোক বা অন্যান্য ঘরোয়া কোনো জিনিস দিয়ে পাতাগুলো কেটে নিয়ে পড়বো। কিন্তু পেপার নাইফ কারা ব্যবহার করতো, ওই অ্যারিস্টোক্রেট বর্গের লোকেরা। তারা কিন্তু কি শৌখিন, ঠিক আছে। আমরা এরম করে নিয়ে হাতে করে খাবো, কিন্তু ওরা চামচ দিয়ে খাবে, শৌখিনভাবে খাবে, জিভটাকে এইটুকু তুলবে, মুখটাকে এইটুকু ফাঁক করবে, দাঁতে চামচ ঠিকবে না, খাবার ঢুকবে, মানে খাবার যেতে যেতে আমাদের হজম হয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। ওদের খাবার খেতে খেতে আমাদের হজম হয়ে বাইরে চলে যাবে ততক্ষণ, কিন্তু ওদের অ্যারিস্টোক্রেসি তো রাখতেই হবে। যে কারণে পেপারটা উল্টানোর জন্য ওরা পেপার নাইফ ব্যবহার করতো। তাহলে বুঝতে পারছি বসের চারপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে যে বস যথেষ্ট অ্যারিস্টোক্রেটিক পার্সন। এবার কি বলা হচ্ছে দেখো, এবার সরি হ্যাঁ, এখন একটা জিনিস বলে দিই যে দেখো বস অ্যারিস্টোক্রেটিক পার্সন, কিন্তু তার সত্ত্বেও প্রথম লাইনটা কিভাবে বলছে দেখো, ইয়েস ইট ইজ কমফোর্টেবল এনাফ। হ্যাঁ, এটা যথেষ্ট কমফোর্টেবল। দেখবে কিছু কিছু ব্যক্তি থাকে, মানে তাতে যতই অর্থ থাকুক বা যতই বড়লোক হোক, হ্যাঁ মানে একটু ঢাকা দেওয়ার জন্য বিষয়টাকে এরকম বলে, হ্যাঁ ওই আর কি, সবই ঈশ্বরের কৃপা। মনে মনে কিন্তু তার অহংকার আছে তার এই বড়লোকিটা নিয়ে, কিন্তু বাইরে কখনো তারা প্রকাশ করে না। বস সেই ধরনের লোক, দেখতে পাবে একটু পর তার মনে মনে যে অহংকার আছে সেটা বুঝতে পারবে। এবার কি বলছে দেখো, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম। একদম স্পষ্ট বলে দেওয়া আছে দেখো, ম্যাটার অফ ফ্যাক্ট অর্থাৎ আসল সত্য কথাটা কি বলতো, সে তার এই ঘরটাকে নিয়ে যথেষ্ট প্রাউড, গর্বিত, কিন্তু এরকম সহজে প্রকাশ করে না। হি লুকড টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড।
সে চায় লোকে এটা অ্যাডমায়ার করুক, প্রশংসা করুক। এরকম অনেক ব্যক্তি আছে আমাদের চোখের সামনে যারা চায় তার চারপাশটাকে সবাই প্রশংসা করুক, তার ঘরটা একটু প্রশংসা করুক, স্পেশালি বাই ওল্ড উডি ফিল্ড। কিন্তু এই প্রশংসা সে তো চায় বটে, কিন্তু বিশেষ করে কার কাছ থেকে চায়? ওল্ড উডি ফিল্ডের কাছ থেকে। তো তোমরা বলবে স্যার এটা কিরম ব্যাপার হলো, পার্টিকুলার ওল্ড উডি ফিল্ডের কাছ থেকে কেন প্রশংসা দেওয়ার প্রয়োজন হলো? কি এমন ব্যক্তি ও? কি ওল্ড উডি ফিল্ডকে দেখতেই পাচ্ছি একটা সামান্য ব্যক্তি, তাহলে ওর কাছেই কেন প্রশংসা চায়? দেখো, দিস ইজ কল্ড দ্য জেলাসি বিটুইন ফ্রেন্ডশিপ। বন্ধুত্বের মধ্যে একটা হিংসা কেমন হয়? তুমি আমি দুজনে বন্ধু, যেটা বললাম, জীবনে একটা পর্যায়ে দেখা গেল আমি উন্নতি করতে পারলাম না, তুমি অনেক উন্নতি করে গেলে, তুমি আমি বন্ধুই রইলাম, কিন্তু তার সত্ত্বেও তুমি কিন্তু পরদে পরদে চাইবে আমার সঙ্গে তোমার কম্প্যারিজন হোক। আমি যখন বলবো বাবা তোর তো বিশাল কপাল, বাবা কি বানিয়েছিস রে বাড়িটা, তুমি মনে মনে বলবে আরে না না ওই সামান্য ব্যাপার, মানে বাইরে বলবে, বাট মনে মনে কি বলবে? যে যাক, দেখ তোর থেকে আমি কত উন্নতি করে ফেলেছি। কম্প্যারিজন। তুমি মনে মনে খুশি হবে যে তোমার বন্ধুরা গরিব আছে, তুমি ধনী আছো। অ্যান্ড ইট ইজ বিটার ট্রুথ। আরেকটা বিটার ট্রুথ কি হয় জানো তো? অনেক সময় বন্ধুত্ব দেখবে, অনেক ক্ষেত্রে, আমি সব সময় বলছি না, অনেক ক্ষেত্রে দেখা যায় একজন সুন্দরের সাথে একজন অসুন্দরের বন্ধুত্ব হয়। যে সুন্দর সে কিন্তু সবসময় পাশে অসুন্দরকে রাখতে চায় টু গ্লোরিফাই হিজ বিউটিনেস, তার যে সুন্দরতা সেটাকে আরো বেশি করে প্রকাশ করার জন্য। তার মানে এটা বলছি না যে সব বন্ধু সেটাই করে, করে অনেকে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তার মানে এমন নয় যে তুমি বলবে স্যার আমার বন্ধু আমার থেকে সুন্দর, তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করবো না, তো মোটেই না। কেন, সব বন্ধুর কথা মানে আছে? সেটা তো নয়। ঠিক আছে, তবে এটা হয়, পার্সেন্টেজ কোথাও কম কোথাও বেশি, কিন্তু এটা হয়। এরপরে কি বলা হচ্ছে, তাহলে কেন বুঝতে পারছি উডি ফিল্ডের কাছ থেকে মানুষ বেশি প্রশংসা পায়, প্রশংসা পেতে সে পছন্দ করে? কারণ সে আত্মতৃপ্তি পায় যে সেও বন্ধু উন্নতি করতে পারে না, আমি করে ফেলেছি। এরপর কি বলছে দেখি, ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন to be planted there in the midst of it in full view of that frail old figure in the muffler. ওই যে কথাটা বললাম ওটা এখানে বলা আছে যে ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন। এই যে উডিফিল যখন প্রশংসা করে, এটা থেকে একটা সলিড স্যাটিসফ্যাকশন দেয়, সম্পূর্ণ শান্তি দেয়। টু বি প্লান্টেড দেয়ার ইন দ্য মিডেস্ট অফ ইট ইন ফুল ভিউ, অর্থাৎ ওই জায়গায় বসে থাকতে প্রশংসার মধ্যিখানে। উডিফিল্ডের কাছ থেকে প্রশংসা পেলে সে বুঝতে পারে জীবনে কিছু করেছে। এবং যে প্রশংসাটা করে কে? ফ্রেইল ওল্ড ফিগার, ওই রুগ্ন বৃদ্ধ শরীরটা, ইন দ্য মাফলার, যে মাফলার পরে আছে। তাহলে এখানে আবার একবার বুঝিয়ে দেওয়া হলো উডিফিল্ড কতটা দুর্বল। এরপরে কি বলছে দেখো, আই হ্যাভ ইট ডান আপ লেটলি। এবার বস বলছে আমি এটা পরে করেছি। আই হ্যাভ হ্যাড ইট ডান আপ লেটলি। আচ্ছা, আমি এটা পরে করেছি মানে আমি এটা পরে পুনর্গঠন করেছি। মানে বস বোঝাতে চাইছে তার এই অফিসটা একটু পুরনো হয়ে গেছিল, পরে তিনি বেশি কিছু না, সামান্য একটু রিপেয়ার করেছেন। কি সামান্য রিপেয়ার করেছেন বস দেখো বলবে। হি এক্সপ্লেইনড, সে ব্যাখ্যা করলো, শব্দটা লক্ষ্য করবে, এক্সপ্লেইনড। হি সেইড বললেন না লেখিকা। তোমাদের মনে হতেছে এক্সপ্লেন সেইড একই রকম ব্যাপার? না, মোটেও না। দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সেইড ইন আ নর্মাল সেন্স, বাট এক্সপ্লেইনড ইন ডিটেল। ব্যাখ্যা কখন করি আমরা? যখন সেটা সম্বন্ধে ডিটেল বর্ণনা দিই। নর্মালি আমি বলতেই পারি আমি রামকুমার, কিন্তু আমি রামকুমার, আমার অমুক জায়গায় বাড়ি, আমার বাবা ওই করতেন, আমার মা ওই করতেন, আমার ঠাকুমা ওই করতেন, দাদু ওই করতেন, ইত্যাদি 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 করে যখন বর্ণনা করবো, দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, উডিফিল্ড জাস্ট প্রশংসা করেছে, কিন্তু বস যে মনে মনে এই ঘরটাকে নিয়ে গর্বিত সেটা তখনই বুঝতে পারছি যখন তিনি এক্সপ্লেন করতে লেগে যাচ্ছেন। তাই কিন্তু একবারও জিজ্ঞেস করা হয় না এত ডিটেলে। কিন্তু তিনি ভালোবাসেন। কে না ভালোবাসে নিজের উন্নতির কথা অন্যকে শোনাতে? দুনিয়াতে, সমাজে তো আমরা সবাই দেখতে পাই আমার ছেলে অমুক জায়গায় থাকে, আদপে হয়তো ছেলে অমুক জায়গায় গিয়ে ঘর ঝাড় দেয়, সেটা আলাদা কথা, কিন্তু সে যাই করুক, কিন্তু আমরা প্রশংসা একটু ছেলেদের সবাই করতে তো ভালোবাসে। তার মানে উডিফিল্ডের কাছে বস তার যে উন্নতি সেটা ব্যাখ্যা করতে ভালোবাসে। কি ব্যাখ্যা করছে দেখো, অ্যাজ হি হ্যাড এক্সপ্লেইনড ফর দ্য পাস্ট, যেমনটা সে এর আগেও কিন্তু ব্যাখ্যা করেছে। তাহলে বুঝতে পারছি শুধু একবার নয়, এর আগেও সে বহুবার উডিফিল্ডের কাছে ব্যাখ্যাটা করেছে। এবার লেখিকা নিজেই প্রশ্ন করছে হাউ মেনি, কতবার? এবার উত্তর পাওয়া যাচ্ছে না, মানে কতবার যে করেছে তার কোনো ঠিক নাই। উইকস, সপ্তাহের পর সপ্তাহ ধরে।
কতবার কাউন্ট হয়নি, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ ধরে উডিফিল্ডের কাছে বস এরকমই বারবার ব্যাখ্যা করে। তার মানে কি বস প্রাউড ফিল করে না? অবশ্যই করে। তাহলে এবার কি বলা হচ্ছে দেখো, এইবার বর্ণনাগুলো দেখো। ওই অফিস রুমটায় কি কি আছে। নিউ কার্পেট, নতুন একটা কার্পেট আছে। অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট উইথ আ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস। প্রথমে বস বললো যে ও বেশি কিছু না, একটু রেজুভিনেট করেছি, একটা নতুন কার্পেট পেতেছি। ওই যে ওই কার্পেটটা গো, যেটা ওই লাল রঙের একটা কার্পেট, যেখানে সাদা সাদা গোল গোল আর রিং রিং বস্তু রয়েছে। মানে শুধু কার্পেট পেতেছি বলে সে থামলো না, কার্পেটটারও ডিটেলস দিয়ে দিল। দেখ, এই লাল বর্ণের কার্পেট সঙ্গে সাদা সাদা রিংওয়ালা, এগুলো অ্যাকচুয়ালি আভিজাত্যের নিশান। লাল কালার হচ্ছে ব্রাইট কালার, ব্রাইট কালারগুলো বেশিরভাগই আভিজাত্যের নিশান। আর ডার্ক কালারগুলোকে বলা হয় লিটারেচারে সেগুলো পোভার্টির নিশান। কারণ আমার ঘরে যদি একটা জিনিস আমি বছরের পর বছর না পাল্টাই, সেটা ময়লা ধরে, সেগুলো ডার্ক কালার হয়। কিন্তু চকচকে, তার মানে সেটা একেবারে নতুন। নতুন কেনার সামর্থ্য কখন থাকবে? যখন আমার কাছে অর্থ থাকবে। তার মানে আমি অপেক্ষাকৃত অন্তত পক্ষে ধনী হব। তাহলে ব্রাইট, হোয়াইট, প্যাটার্ন, এই সমস্ত শব্দের দ্বারা কিন্তু লেখিকা বুঝিয়ে দিলেন যে তার আভিজাত্যটা ওই রঙগুলোর দ্বারা প্রকাশিত হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে দেখো, নিউ ফার্নিচার। তাহলে আবারও বুঝতে পারছি আভিজাত্য, নতুন সব ফার্নিচার নিয়ে এসছেন ঘরে। অ্যান্ড হি নডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুক কেস। নতুন ফার্নিচার এনেছি গো, এই কথাটা বলে সে বিশাল বড় একটা বুক কেস ছিল, সেই বুক কেসের দিকে মাথা নাড়িয়ে দেখালো। অ্যান্ড দ্য টেবল উইথ দ্য লেগস লাইক টুইস্টেড টেরাকল। এবং তারপর একটা টেবিলের দিকে দেখালো যার পাগুলো টুইস্টেড টেরাকলের মতো। আচ্ছা, টেরাকল শব্দটা নতুন শব্দ, ঠিক আছে? টেরাকল মানে পেঁচিয়ে থাকা, যাকে বলা হয় একটার সাথে আর একটা, যেমন চুলে বিনুনি বাঁধানো তোমরা পেছনে, তাহলে সেই যে চুলের বিনুনি, ওই যে পেঁয়াজ, দ্যাট ইজ কল্ড টেরাকল, টুইস্টেড টেরাকল। ঠিক আছে? তাহলে সেই বিনুনি বাঁধার মতো পেঁচিয়ে পেঁচিয়ে পা রয়েছে ওই টেবিলটা, এটাও একটা ইমেজ। টেবিলের পাটাও একটা ইমেজ। টেবিলের পাটা ইন্ডিকেট করছে বসের মনকে। বস বাইরে যতই দেখায় না কেন ওটা বেশি কিছু না, মনে মনে কিন্তু তার পেঁয়াজ আছে, তার এই অহংকার আছে, তার এই আভিজাত্যকে নিয়ে। তাহলে একটা অদ্ভুত শব্দ কিন্তু লেখিকা এমনি এমনি প্রয়োগ করে দেন না, বা লেখক যেই হোক না কেন তারা কিন্তু এমনি এমনি প্রয়োগ করেন না, প্রত্যেকটা শব্দের অর্থ থাকে। এরপর কি বলা হচ্ছে দেখো, আর কি রয়েছে, ইলেকট্রিক হিটিং, মানে একটা ইলেকট্রিক হিটারও আছে। হি ওয়েভড অলমোস্ট exultantly towards the 5 transparent, pearly sausages glowing so softly in the tilted copper pan. বেশ, পুরোটা মানে এটা বলি। ইলেকট্রিক হিটিং দেখাচ্ছে, একটা ইলেকট্রিক হিটার বলতে পারো। হ্যাঁ, সেই ইলেকট্রিক হিটারের ভেতর 5টা ট্রান্সপারেন্ট পিয়ারলি সসেজের মতো। আচ্ছা, সসেজ জিনিসটা কি যদি না জানো একটু গুগলে সার্চ করে দেখে নিও। সসেজ হচ্ছে লম্বা লম্বা আর কি, হ্যাঁ, যেগুলো দণ্ডের মতো দেখতে হয়। তাহলে সেরকম সসেজের মতো দেখতে 5টা দণ্ড রয়েছে ওই হিটারটার ভেতর, ঠিক আছে? এবং যেগুলো গ্লো করছে, হিটার কি হয়, হিটার তো তাতে, এবং সেটা তেতে লাল হয়ে যায়, তাহলে সেই লাল হয়ে গ্লো করছে হিটারের ভেতর, সেটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এইবার এই যে হিটারের কথাটা যখন বস বলছে, তখন সে কিভাবে বলছে, এক্সুলেন্টেলি, মানে অতিরিক্ত উৎসাহের সঙ্গে। অর্থাৎ তিনি গর্ববোধ করছেন যে দেখ আমার ঘরে একটা হিটার আছে। এবার এই যে বড় হিটার রাখা, সেটা কিন্তু গরিব লোকেদের পক্ষে সম্ভব নয়। এমনিতে তো ওনারা শীত প্রধান দেশ নিউজিল্যান্ড, তো সেখানে এই সমস্ত একটা বেশ, তারপরে আবার 5টা দণ্ডওয়ালা, মানে যথেষ্ট বড় সড়ো হিটার, এত বড় হিটার কোনো সাধারণ গরিব লোকের পক্ষে রাখা সম্ভব নয়। তাহলে বস বুঝিয়ে দিলেন দেখ কত বড় হিটার আছে আমার কাছে। এরপরে কি বোঝাচ্ছে দেখো, but he did not draw old Woodfield's attention to the photograph. Over the table, a grave looking boy in uniform, standing in one of those spectral photographs, parks with photographers' storm clouds behind him. অনেক বড় লাইন, ভেঙে ভেঙে বলি। সব কিছু দেখাচ্ছে বস, উডিফিল্ডের সঙ্গে আমাদেরকেও দেখাচ্ছেন তার ওই হিটারটা দেখাচ্ছেন, তার ঘরে থাকার টেবিলটা দেখাচ্ছেন, বুক কেসটা দেখাচ্ছেন, সমস্ত কিছু দেখাচ্ছেন। কিন্তু ওই ঘরে একটা পুরাতন ছবি ছিল, যে ছবিটাকে কিন্তু এড়িয়ে যাচ্ছেন বস। সেই ঘরে সব কিছু নতুন, কিন্তু একমাত্র একটা ছবি যেটা পুরাতন, এবং যে ছবিটার মধ্যে যার ছবি রয়েছে তাকে দেখতে অনেকটা গ্রেভ লুকিং, মানে গম্ভীর।
এরকম করে আছে, গম্ভীর লুকিং বয়, একটা বালকের ছবি, এবং যে বালকটা ইউনিফর্ম পরে আছে, তার মানে এটা বুঝতে পারছি সামহাও সে কোনো না কোনো মিলিটারির সঙ্গে যুক্ত ছিল। আবারও বলছি, যুক্ত ছিল। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার যুক্ত আছে কেন নয়, যুক্ত ছিল কেন? অ্যান্ড ইট ইজ দ্য কমন সেন্স। ক্যাথরিন ম্যানসফিল্ড কোথাও ডাইরেক্টলি বলেন না, ইনডাইরেক্টলি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এটা ছিলই হবে পাস্ট টেন্সে। কেন? কারণ যে ছবিটা সেটা লক্ষ্য করো ওল্ড, যদি সে আজ থাকতো তাহলে এই গোটা নতুন ঘরে এত নতুন জিনিসের মাঝে এই ছবিটা পুরাতন হয়ে পড়ে থাকতো না, এর নতুন কোনো ছবি থাকতো। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছি, ওই ছবির মধ্যে থাকা বালকটা বর্তমানে আর বেঁচে নেই, যে কারণে স্মৃতিতে ধুলো পড়ে, তাই সেই ধুলো মাখা স্মৃতি পুরাতন ছবিটা এখনো ঘরেতে রয়ে গেছে। তাহলে সব কিছু নতুন হলেও স্মৃতিরা কিন্তু পুরাতনই থাকে, তাতে সে যতই ধুলো মাখা হোক, যতই গ্লোরিয়াস একটা পরিবেশ বস গঠন করুক, আমাদের প্রত্যেকের মানুষের মনে চকচকে আউট লুকিং এর ভেতরে একটা ছোট্ট জায়গা থাকে যেটা ধুলো মাখায় রয়ে যায়, যেটাকে চাইলেও আমরা মুছে ফেলতে পারি না, না পারি ফেলিতে, না পারি ধরিতে। এই ছবিটাই গোটা গল্পটাকে পাল্টাবে। এবার কে সেই ছবি দেখা যাক। এবার কি বলছে দেখো, এবার ওই ছবিটা কোথায় তোলা হয়েছে? একটা পার্কে। পার্কটা ন্যাচারাল পার্ক নয়, কি বলা হচ্ছে? পার্ক উইথ ফটোগ্রাফার্স, সরি হ্যাঁ, স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্ক, অর্থাৎ ফটোগ্রাফার্স পার্ক, অর্থাৎ অরিজিনাল পার্ক নয়। আগেকার দিনে কি হতো দেখবে, সেই স্টুডিওতে গেলে পেছনে এরকম সেই সব বিভিন্ন ছবি আঁকা থাকতো, কোথাও পার্কের ছবি, কোথাও ফুলের বাগানের ছবি, এই সমস্ত কিছু থাকতো, এবং ওটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হতো। কারণ তৎকালীন দিনে তো এতটা টেকনোলজি উন্নত হয়নি, এখন তুমি যেখানেই ছবি তোলো তোমাকে আলাদা করে যা খুশি লাগিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু তখন তো অত টেকনোলজি উন্নত হয়নি, তাই স্টুডিওর ভেতরে এরকম ছবি আঁকা থাকতো, সেই ছবিতেই ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হতো। তো এই ছেলেটার পেছনে যে ছবিটা ছিল সেটা হচ্ছে গিয়ে একটা পার্কের ছবি ছিল, ঠিক আছে, উইথ ফটোগ্রাফার্স, স্ট্রং ক্লাউডস বিহাইন্ড ইট। কিন্তু সারপ্রাইজিংলি ছবিটা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে নর্মালি ছবিতে উজ্জ্বল এফেক্ট ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই ছবিটার পেছনে একটা মেঘ ছিল, যে মেঘটাকে দেখে যেন ঝড়ের মেঘ বলে মনে হচ্ছিল। তাহলে এটাও একটা ইন্ডিকেশন, ইমেজ লিটারেচারে, সাহিত্যে ঝড় হচ্ছে ধ্বংসের ইঙ্গিত। অর্থাৎ সামহাও কোথাও যেন ছেলেটার পেছনে লুকিয়ে থাকা ওই ঝড়ের মেঘটা যেন ইন্ডিকেশন দিচ্ছিল যে সবকিছু ধ্বংস হতে চলেছে। ইট ওয়াজ নট নিউ, এই ছবিটা নতুন ছিল না। ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 ইয়ার্স। এই ছবিটা ওইখানেই রয়ে গেছে বিগত 6 বছর ধরে। ঠিক যেমন আমাদের মনের মনিকটায় সারাটা জীবন ধরে কোনো না কোনো মানুষ, কোনো না কোনো বিষয়ের ছবি রয়ে যায়। সব কিছু নতুন হয়ে গেল, কিছু স্মৃতি ওই পুরনো ছবি হয়েই দাঁড়িয়ে থাকে। তাহলে এটা বসের দুর্বলতার জায়গা, উইকনেস। আমি বলেছিলাম মানুষের মন সবসময় দুর্বলতাকে এড়িয়ে যেতে চায়। আমরা চাই না আমার দুর্বল দিক নিয়ে কেউ কথা বলুক, সেই কথা উঠলে আমরা ছাড় 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 ইত্যাদি ইত্যাদি বলে দেখবে অন্য কথা বলতে চলে যায়। একইভাবে উডিফিল্ড, তার স্ট্রোক তার উইকনেস, তাই সে কথাটা বলতে গিয়ে একটু থমকে গেছিল। আবারও লক্ষ্য করো, বস সব কিছু ডেসক্রিপশন দিল, ওই ছবিটার দিকে একবারও বর্ণনা দিল না। তাহলে সে উডিফিল্ডই হোক কিংবা বস, আমরা সবাই দুর্বলতাকে ঢেকে যেতে চাই। এরপর কি বলা হচ্ছে দেখো, দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, সেইড ওল্ড উডিফিল্ড। এবার উডিফিল্ড বলছে আমার না কিছু একটা তোমাকে বলতাম, মানে ভুলে যাচ্ছে, ওই যে বয়সের কারণ ভুলে যাচ্ছে। অ্যান্ড হিজ আইস গ্রিউ ডিম রিমেম্বার, এবং তার চোখগুলো একটু বুঝে এলো। অনেক সময় এরকম করে মাথা আঙুল দিয়ে চোখ বুঝে আমরা একটু মনে করার চেষ্টা করি না, তো উডিফিল্ডের চোখগুলো একটু বন্ধ হয়ে গেল, সে স্মরণ করছিল, রিমেম্বারিং। নো, হোয়াট ওয়াজ ইট, কি ছিল এটা? আই হ্যাড ইট ইন মাই মাইন্ড হোয়েন আই স্টার্টেড, এটা আমার মনে ছিল গো, আমি যখন কথা বলা শুরু করলাম না মনে ছিল। আই স্টার্টেড আউট দিস মর্নিং, আচ্ছা আমি যখন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, আমি যখন মনে করে এলাম একটা বিষয় নিয়ে তোমাকে কথা বলবো কিন্তু ভুলে গেলাম। হিজ হ্যান্ডস বিগেন টু ট্রেম্বল, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উডিফিল্ডের হাত একটু কাঁপা শুরু করলো, শরীর দুর্বল তো।
অ্যান্ড প্যাচেস অফ রেড সোড অ্যাবভ হিজ বিয়ার্ড, এবং তার দাড়ির ওপরে লাল লাল ছোপ পড়লো। মানে উডিফিল্ড অত্যন্ত ফর্সা মানুষ, সে যখন চিন্তিত বোধ করছে তার শরীরে ট্রেস বাড়ছে, তাই একটু গালগুলো লাল হয়ে যাচ্ছে, তার হাতগুলো কাঁপছে, কারণ সে শারীরিকভাবে তো দুর্বল। এরপর কি হচ্ছে দেখি। পুয়ার ওল্ড চ্যাপ, হি ইজ অন হিজ লাস্ট পেন্স। আহা বেচারি বয়স্ক বন্ধু আমার, চ্যাপ মানে হচ্ছে ফ্রেন্ড, হ্যাঁ। হি ইজ অন হিজ লাস্ট পিন, আহা ও জীবনের একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। থট দ্য বস, বস ভাবলো। অ্যান্ড ফিলিং কাইন্ডলি, এবং একটু দয়া অনুভব করলো। হি উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে একটু ওই বয়স্ক মানুষটার দিকে চোখ মারলো, হ্যাঁ মানে বন্ধু বন্ধুদের চোখ মারা হয় না, সেরকম চোখ মারলো আর কি। অ্যান্ড সেইড জোকিংলি, এবং একটু জোকের সঙ্গে জিজ্ঞাসা করলো, আই টেল ইউ হোয়াট, আমি তোমাকে বলছিলাম কি, আই হ্যাভ গট আ লিটল ড্রপ অফ সামথিং, আমি না একটু সামান্য জিনিস আছে আমার কাছে, হ্যাঁ এক ড্রপ সামান্য জিনিস আছে হেয়ার, এখানে, দ্যাট উইল ডু ইউ গুড বিফোর ইউ গো আউট ইন টু দ্য কোল্ড এগেইন। বলছিলাম না, মানে বুঝতে পারছি চোখে চোখে ইশারা হচ্ছে বন্ধুর আগে। বলছিলাম আমার কাছে না এক ড্রপ আছে, ওটা তো বেরিয়ে যাওয়ার আগেই ঠান্ডাতে তোমার জন্য বেশ ভালোই করবে, শরীরটাকে গরম রাখবে, চলবে নাকি? আশা করি বুঝতে পারছি কিসের কথা হচ্ছে। বেশ, এবার কি বলছে দেখো। ইটস বিউটিফুল স্টাফ, এটা অত্যন্ত সুন্দর জিনিস। ইট উডন্ট হার্ট আ চাইল্ড, এটা একটা শিশুকেও আঘাত করবে না। অর্থাৎ শিশুকেও আঘাত করবে না মানে কি বোঝানো হলো? শিশুরা তো কোমল হয়, তাদের শরীরে সামান্য আঁচল লাগে সেটা তাকে আঘাত দেয়। তার মানে বোঝানো হলো যে যে জিনিসটা নিয়ে তারা আলোচনা করতে চলেছে বা যে জিনিসটার কথা বস বলতে চলেছেন সেটা এতটাই সফট যে একটা শিশুকেও আঘাত করবে না। হি টুক আ কি অফ হিজ ওয়াচ চেইন, এই কথাটা বলে বস তার যে ওয়াচ, আচ্ছা তখনকার দিনে ওয়াচ কিন্তু এখনকার মতো রিস্ট ওয়াচ নয়, তখন পকেট চেইন ওয়াচ হতো, পকেটে রাখা হতো এবং পকেটে একটা চেইন আটা থাকতো, ঠিক আছে? তাহলে সেই চেইনটাকে তুলে বের করে ঘড়ি দেখতো, তাহলে সেই চেনের সঙ্গে একটা চাবি বাঁধা ছিল, ঠিক আছে? সেই চাবিটা নিল। আনলকড আ কাপবোর্ড বিলো হিজ ডেস্ক, বসের যে ডেস্ক তার নিচে একটা তাক ছিল আর কি, সেই তাকটাকে খুললো, মানে ড্রয়ার যেটাকে বলি আমরা, ঠিক আছে? অ্যান্ড ড্রিউ ফোর্থ আ ডার্ক স্কোয়াট বাটল, এবং বের করে আনলো একটা কালো মোটা সোটা বোতল, বেঁটে মোটা সোটা বোতল। তার মানে বুঝতে পারছি অলরেডি যে প্রবাবলি ইট ইজ দ্য অ্যালকোহল। বেশ, এবার কি বলা হচ্ছে দেখো। দ্যাট ইজ দ্য মেডিসিন, আরে এটাই তো ওষুধ, সেইড হি, বস বললো, বলে আরে বসো বসো একটা ওষুধটা খেয়ে যাও। And the man from whom I got it told me on the strict QT, এবার এই যে কিউটি টার্মটাকে বুঝতে হবে, বেশ তার আগে আগেটা বলি। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম আই গট ইট, এবং যে লোকটার কাছ থেকে বা যে মানুষটার কাছ থেকে আমি এটা পেয়েছি, টোল্ড মি, সে আমাকে বলেছে, অন দ্য স্ট্রিক্ট কিউটি, একেবারে গভীরভাবে যেন এটা আমি সিক্রেট রাখি। আচ্ছা কিউটি মানে হচ্ছে গিয়ে নট টু বি টোল্ড, সরি নট টু বি বলছি, নট টু টোল্ড এনিওয়ান, কাউকে যেতে না বলি, মানে বাড়ি বাড়ি বলা। হ্যাঁ, আমাদের বসের একটা কিন্তু বাড়ি বাড়ি বলা অভ্যাস আছে, দেখতেই পাচ্ছি সব কিছুকে দেখাচ্ছে না এই এত কিছু এত কিছু, তো বস সব কিছুকে বড় করে দেখাতে ভালোবাসে। তো বলছে দেখো যে আমাকে এটা দিয়েছে না, সে আমাকে সিক্রেট রাখতে বলেছে, আমি যেন কাউকে না বলি। ইট কেম ফ্রম দ্য সেলার্স অ্যাট উইন্ডোর ক্যাসেল, এবং এই যে জিনিসটা তুমি দেখছো সেটা এসছে উইন্ডোর বা উইন্ডসোর, এটা কনফিউশন আছে, সোরও হতে পারে, ঠিক আছে? যাই হোক, উইন্ডসোর ক্যাসেল থেকে আছে। উইন্ডসোর ক্যাসেল হচ্ছে গিয়ে রাজাদের দুর্গ, ঠিক আছে? এবং অর্থাৎ উডিফিল্ডের কাছে বস বলতে চাইলেন এই যে মদের বোতলটা দেখছো এটা রাজারা পান করতো, তাদের জিনিস তারা আমাকে উপহার দিয়েছে, অর্থাৎ তাদের সঙ্গে আমার একটা কানেকশন আছে, বাড়ি বাড়ি বলা। সামান্য হয়তো কোনো দোকান থেকে কিনে এনেছে, কিন্তু নিজের আভিজাত্য তো দেখাতে হবে। বস তো সবসময় চেষ্টা করে সে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যেভাবেই হোক তিনি যে অভিজাত, একটা বিশাল কানেকশন তার রয়েছে এটা প্রমাণ করতে হবে। এরপর কি বলছে দেখি। ওল্ড উইড সরি ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন অ্যাট দ্য সাইট, এই দৃশ্যটা দেখে বয়স্ক উডিফিল্ড একেবারে হা করে রইল। আরে বাপরে, হি কুডন্ট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড ইফ দ্য বস হ্যাড প্রডিউসড আ র্যাবিট, মনে হয় না যে উডিফিল্ড এর থেকে বেশি সারপ্রাইজড হতেন যদি বস ডেস্কের চাবি খুলে একটা খরগোশ বের করে এনে সামনে রাখতেন। মানে ম্যাজিসিয়ানের মতো সব কিছু করছে তো বস, চাবি খুলছে দেখো চলে আসছে মদের বোতল। হ্যাঁ, অর্থ থাকলে ম্যাজিসিয়ান হওয়া যায়, অর্থ থাকলে যে কোনো জিনিস যখন খুশি আনিয়ে ফেলা যায়। তার মানে এখানে ইনডাইরেক্টলি কিন্তু
লেখিকা বললেন যে সমাজের অর্থবান ব্যক্তিরা ম্যাজিসিয়ানের মতোই হয়। দেখবে আমি তুমি সহজে অনেক কিছু আকাঙ্ক্ষা থাকলেও একদিনে সেটা অর্জন করতে পারি না, কিন্তু যাতে প্রচুর অর্থ, আরে কি হয়েছে, এত ল্যাম্বরগিনি নিবি, আনে চলে এলো। এই তো ব্যাপার। অডি নিবি, কোনো ব্যাপার, এই কাল আসে, ব্যাস। কিন্তু আমি তুমি বলে আমাদের গোটা জীবন কেটে যাবে, তবু সেটা আমরা নিতে পারবো না। তাহলে বড় লোকেরা খানিকটা ম্যাজিসিয়ানের মতো হয়। হঠাৎ করেই একটা বিশাল দামি অ্যালকোহল বের করে ফেললো। তাহলে এইটা দেখে উডিফিল হাঁ করে গেল, এবং বলা হচ্ছে উডিফিল এতটাও অবাক হতো না যদি ম্যাজিসিয়ানের মতোই ওই ডয়ার থেকে বস একটা খরগোশ বের করে দিত। এইবার উডিফিল জিজ্ঞেস করছে, ইট ইজ হুইস্কি, আইন্ট ইট, মানে আর নট ইট। তাহলে আর নট ইটটাকেও কিন্তু কলোকুয়াল ইংলিশে বলা হলো। হ্যাঁ, উডিফিল্ডের কথার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সলিড ইংরেজি দেখতে পাবো। তাহলে উডিফিল্ড বলছে এটা হুইস্কি না। হি পিপড ফিবিলি, সে বিড়বিড় করে বলে উঠল, মানে মৃদু কণ্ঠস্বর, কারণ উডিফিল্ড দুর্বল। বেশ। দ্য বস টার্নড দ্য বটল অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেবেল। বস তখন বোতলটা ঘোরালো এবং খুব ভালোবাসার সঙ্গে ওই বোতলের গায়ে যে লেবেলটা দেওয়া ছিল সেটা থেকে দেখালো, মানে কি লেখা আছে। হুইস্কি ইট ওয়াজ। গায়ে কি লেখা ছিল? হুইস্কি, জেসে মদ নয় বাবা, হুইস্কি জেসে পান করতে পারে না, যথেষ্ট অ্যারিস্টোক্রেটিক পার্সন হতে হয়, আদারওয়াইজ ওই লোয়ার ক্লাস ব্র্যান্ডেডের মদ খায় তারা, ঠিক আছে। কিন্তু হুইস্কি খেলে সেই লেভেলের নেশা হয় না, এবং হুইস্কি খেলে শরীর গরম থাকে। বেশ, হুইস্কি এবং ওয়াইন খেলে শীত প্রধান দেশে অনেক মানুষই পান করা থাকে তাদের শরীরকে গরম রাখার জন্য। বেশ, ডু ইউ নো, আচ্ছা এই যে ডিটা ডু, ঠিক আছে। ডু ইউ নো সেইড হি, পিয়ারিং আপ অ্যাট দ্য বস ওন্ডারিংলি। বসের দিকে উকি মেরে অবাক হয়ে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কি জানো, দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম। তুমি কি জানো ওরা না আমাকে বাড়িতে এটা টাচও করতে দেয় না। ওই যে হয় না, মাতাল বন্ধুরা কি হয়, একটু মদের খোঁজ পেলে তখন তাদের স্বাধীনতার আস্বাদ পায় আর কি। হ্যাঁ, যেই হুইস্কিটা এখানে দেখছি তখন বলছে, কষ্টের কথা কি বলবো গো বন্ধু, বাড়িতে তো ওরা আমাকে এটা টাচ পর্যন্ত করতে দেয় না। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই। এবং উডিফিল্ডকে দেখে যেন মনে হচ্ছিল সে প্রায় কেঁদেই ফেলবে। কষ্টে না, আনন্দে। অর্থাৎ তার বন্ধু থেকে অফার করেছে চোখের সামনে, যেটা সে বাড়িতে টাচ করতে পারে না, আজ সুযোগ পেয়েছে, হাতছাড়া করা যায়। এতটাই খুশি হয়েছে তার যেন চোখ ছল ছল করে উঠেছে, ছল ছল নয়নে যাকে বলা যায়। বেশ, দ্যাটস হোয়ার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিস। এর দারুণ একটা কথা কি বলছে, এইটাই তো একমাত্র জিনিস যে জায়গাটাতে আমরা মহিলাদের থেকে বেশি জানি। ক্রাইড দ্য বস, বস বলে উঠল। বস বলে উঠল, তো এসব বাড়ির মেয়ে ছেলে এসব জানে নাকি, এ গুরুত্ব বুঝবে নাকি, এসব তো আমরাই ভালো গুরুত্ব বুঝি গো। এটাই তো জায়গা যেখানে মেয়েদের থেকে আমরা বেশি জানি, অর্থাৎ মদের কি গুণ সে তো আমরাই বুঝি। আচ্ছা, সুপিং অ্যাক্রস ফর টু ট্রামলাস। আচ্ছা, সুপিং মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, মানে বস একেবারে ব্যস্ত আর কি, ঝাঁপিয়ে পড়লো অ্যাক্রস ফর টু টামলার্স। আচ্ছা, টামলার্স মানে হচ্ছে কি, সরি, টামলার্স মানে হচ্ছে কি কাছের গ্লাস, ওয়াইনের যে গ্লাস বা হুইস্কির যে গ্লাস, বিশেষত মদ পান করে যে গ্লাস হয় সেগুলোকে টামলার্স বলা হয় থাকে, ঠিক আছে। তাহলে সে টামলার্স দুটো নিয়ে এলো, দ্যাট স্টুড অন দ্য টেবিল, যেটা টেবিলই ছিল, উইথ দ্য ওয়াটার বটল, বোতলের সঙ্গে। তার মানে বোঝা যাচ্ছে যে বস এটা হ্যাবিচুয়েটেড, অর্থাৎ এটা তার আজকে প্রথম তা নয়, নিত্য নৈমিত্তিক, পাশে গ্লাস তার রাখাই আছে, জল তার রাখাই আছে, ঠিক আছে। অ্যান্ড পোরিং আ জেনারেস ফিঙ্গার ইন্টু ইচ, এবং ওই গ্লাসগুলোর ভেতর খুব নম্রভাবে এক আঙুল করে ওয়াইন ঢাললো। আচ্ছা, এই ওয়াইনের যে কালচার দেখো, এটা তো পেঁচো মাতাল নয়, হুম, যে 5 গ্লাস খেয়ে নিয়ে উল্টে ডেনে ধারে পড়ে থাকবো, এটা তো সেই পেঁচো মাতাল নয়। ওয়াইন বা এই সমস্ত ক্ষেত্রে আঙুল দিয়ে মেপে খাওয়া হয়, ওয়াইন হোক হুইস্কি হোক এই সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, পোরিং আ ফিঙ্গার মানে হচ্ছে কি এক আঙুল সমান গভীরতা সম্পন্ন, ঠিক আছে। গ্লাসটা যদি একটা আঙুল ডুবিয়ে দেওয়া হয় তাহলে যতটা উঠবে সেই তত দূর পর্যন্ত মাপ নিয়ে হুইস্কিটাকে ঢালা হলো, ঠিক আছে। বেশ, ড্রিঙ্ক ইট ডাউন, আরে খেয়ে ফেলো, ইট উইল ডু ইউ গুড, এটা তোমার ভালোই করবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট, অর্থাৎ বাবা দেখো এই হুইস্কির সঙ্গে জল টল মিশিও না। দেখেছো বস কত মানে দামি মাতাল, বলছে হুইস্কির সঙ্গে জল মিশিও না, কেন কি বলছে দেখো, ইট ইজ স্কার্সিলেজ টু ট্যাম্পার উইথ স্টাফ লাইক দিস। এটা অপবিত্রতা, স্কার্সিলেজ মানে অপবিত্রতা,
ঠিক আছে? এই ট্যাম্পার করা বা ছেড়খানি করা, এই যে হুইস্কির মতো একটা সুন্দর মদকে বা এত দামি মদকে এর সঙ্গে জল মেশালে না ওটা অপবিত্র হয়। সুতরাং মাতাল জাতির পবিত্রতা বজায় রাখো, বুঝেছো? অর্থাৎ মাতাল জাতির পবিত্রতা বজায় রাখতে ওর সঙ্গে জল মিশিও না, ওটা অপবিত্র হবে। একটুকে মেরে গেল। এরপর কি বলছে দেখি। Ah, he tossed off his, pulled out his handkerchief, hastily wiped his mustache. এই কথাটা বলে বস একেবারে টস্ট অফ, মানে উবুর করে খেয়ে ফেললো। পুলড আউট হিজ হ্যান্ডকারচিপ, তারপর সে তার রুমালটা বের করলো, হ্যাস্টলি দ্রুততার সঙ্গে, ওয়াইপড হিজ মাউস্টেজ, তার গোঁপটা মুছে নিল, মানে একটু গোপটা লেগে গেছে তো একবারে মেরে দিয়েছে, তো গোঁপটা মুছে নিল। অ্যান্ড কুকড অ্যান আই অ্যাট দ্য ওল্ড উডি ফিল্ড। কুকড মানে এইভাবে তাকানো আর কি, হ্যাঁ, মানে একটু আকর্ষণীয়তার সঙ্গে তাকানো, আগ্রহের সঙ্গে তাকানো। সে উডি ফিল্ডের দিকে একটু আগ্রহের সঙ্গে তাকিয়ে রইল। হু ওয়াজ রোলিং হিজ ইন হিজ চ্যাপস, যে কি করছিল, তার ওয়াইন মানে তার হুইস্কিটা রোলিং অর্থাৎ মুখের ভেতর ঘোরাচ্ছিল। চ্যাপ মানে হচ্ছে চোয়াল, চোয়ালের ভেতর ঘোরাঘুরি করছিল এবং খাচ্ছিল। তার মানে উডিফিল্ড তো বহুদিন হলো উপভোগ করতে পারে না, দেখো বস তো প্রায়শই চলে তার, কিন্তু উডিফিল্ডকে বাড়িতে তো টাচ করতে দেয় না। তাই আজকে আদিন বাদের সঙ্গে যে পেয়েছে সেটাই কিন্তু একবারে খাচ্ছে না, উপভোগ করে করে খাচ্ছে, স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছে, একটু করে খাচ্ছে, মুখের ভেতর কিছুক্ষণ রাখছে গালের ভেতর, তারপর ঢোক গিলে খাচ্ছে, এবং বস সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আচ্ছা, চ্যাপ মানে হচ্ছে কি চোয়াল, হ্যাঁ, বেশ। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, বয়স্ক মানুষটা ঢোক গিলে নিল। ওয়াজ সাইলেন্ট আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ থাকলো। অ্যান্ড দেন সেইড ফেন্টলি, তারপর খুব মৃদুভাবে বলে উঠল, ইটস নটি, এটা বাদামের মতো স্বাদ। হুইস্কির একটা স্বাদ, বিভিন্ন রকম স্বাদ হয়, ফ্লেভার হয়, তো সেটা বলছে ইটস নাটি, এটা বাদামের মতো স্বাদ, তাই না? এবার এবার বাদামের মতো স্বাদ বলতে অ্যাকচুয়ালি অনেক সময় আরেকটা জিনিসকে কি বোঝায় বলতো, যে একটু ওই কষা টাইপের, হ্যাঁ, মানে কষ্ট টাইপ বলে না, বা কষা টাইপ, সেই কষা কষা টাইপের। এবার তখন বস বলছে, বাট ইট ওয়ার্মড হিম, কিন্তু এটা তো তাকে উষ্ণ করেছে। আচ্ছা, ওই বস না, লেখিকা বলছে এটা তাকে উষ্ণ করেছে। ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেইন, এবং এই হুইস্কিটা যেন ধীরে ধীরে তার ঠান্ডা মস্তিষ্কে প্রবেশ করেছে, তার মস্তিষ্ককে উষ্ণ করেছে। হি রিমেম্বার্ড, এইবার তার মনে পড়ে গেছে। মানে ওই যে বলেছিল না মাঝখানে কিছুক্ষণ আগে, যে আমি কি একটা কথা বলবো ভাবছিলাম, ভুলে গেছি, বাড়ি থেকে যখন বেরোলাম তখন মনে ছিল, এখন ভুলে গেছি। এইবার যেই হুইস্কিটা গেছে, শরীর গরম হয়েছে, ব্রেন গরম হয়েছে, মাথা খুলে গেছে, তখনই তার মনে পড়ে গেছে। তার মানে হুইস্কি একেবারে সত্যি মেডিসিনের মতো কাজ করে দিল এখানে। তার মনে পড়ে গেল সে কি বলতে এসেছিল। এইবার আজকে আমাদের এইখান পর্যন্তই থাকবে। তার কি মনে পড়লো, কি বলতে এসেছিল, সেটা পরের দিনে আমরা কন্টিনিউ করব। আস্তে আস্তে পরের অংশে আমরা আভাস পাবো ওই ছবিটার সম্বন্ধে।